কখনো ভয়ানক খুনি, কখনো জীবন রক্ষাকারী, কখনো দেশপ্রেমিক, কখনো আবার দেশের শত্রু, কখনো প্রেমিক পুরুষ, কখনো বা নিষ্ঠুর শিকারী। একজন মানুষই প্রতিবার ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয় মানুষের সামনে। কিন্তু কেন এক মানুষের এত রূপ? ভিন্ন ভিন্ন রূপের মাঝে কোনটাই বা তার আসল রূপ? বলছিলাম রাভি তেজা অভিনীত মুভি ইগলের কথা। সম্প্রতি রিলিজ হওয়া তেলুগু অ্যাকশন থ্রিলার এই মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। মুভিটির IMDb রেটিং 7.3/10 আর 93% গুগল ইউজার মুভিটাকে পছন্দ করেছে। গাইস, সম্পূর্ণ এক্সপ্লেনেশন জুড়ে আমি আরাফাত থাকবো আপনাদের সাথে। বেশি কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা নালিনী নামের একটা মেয়েকে দেখতে পাই। নালিনী একজন জার্নালিস্ট। সে এক মহাযোদ্ধার জীবন কাহিনী নিয়ে একটা আর্টিকেল লিখছে। এই কাহিনীর শুরুটা হয়েছে দিল্লির এক ছোট্ট কাপড়ের দোকানের এক টুকরো খাদি কাপড় থেকে। কিছুদিন পূর্বে নালিনী দিল্লির এক মার্কেটে গিয়েছিল। সেখানে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখার সময় নালিনীর নজরে পড়ে খাদি কাপড়ের একটা শাল। নালিনী কাপড়টা হাতে নিয়ে দেখতে শুরু করে। তখন দোকানের মালিক নালিনীকে বলে, এই কাপড়টা অনেক ইউনিক, এটা সচরাচর পাওয়া যায় না। এই কাপড় ইন্ডিয়ায় তৈরি হলেও এখানে তেমন মূল্যায়ন নেই, কিন্তু ইউরোপে এই কাপড়গুলোর চাহিদা অনেক বেশি। দোকানের মালিক আরও জানায়, এই কাপড় তৈরির কাঁচামাল সংগ্রহ করা হয় টালকোনা নামের এক ফরেস্ট থেকে। এই কাপড় যখন তখন তৈরি করা সম্ভব হয় না, এর জন্য সঠিক সময় আর আবহাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, যার কারণে এই কাপড় অনেক দুর্লভ। এই দুর্লভ খাদি কাপড় তৈরিতে সরকার খুব একটা সহযোগিতা করে না। তবে একজন লোক ছিল যে দায়িত্বের সাথে খাদি কাপড় তৈরি থেকে শুরু করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করে দিত। কিন্তু হঠাৎ করে কোনো এক অজানা কারণে সেই লোকটা নিখোঁজ হয়ে গেছে। সবকিছু শুনে এই দুর্লভ খাদি কাপড় এবং তার ইতিহাস নিয়ে নালিনীর মনে আগ্রহ শুরু হয়। সে ওই দোকানির বলা কথাগুলোর উপর একটা আর্টিকেল লিখে নিউজ পেপারে পাবলিশ করে দেয়। কিন্তু নালিনীর সাধারণ একটা আর্টিকেলের কারণে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স নালিনীর খোঁজে তার অফিসে চলে আসে। কারণ নালিনী যে টপিকের উপর আর্টিকেল ছাপিয়েছে সেটা একটা ন্যাশনাল সিক্রেট। এই টালকোনা ফরেস্টের মাঝে লুকিয়ে আছে এক জটিল রহস্য, যার সাথে জড়িত ন্যাশনাল সিকিউরিটি। তাই ইন্টেলিজেন্স অফিসাররা নিউজ পেপার অফিসে গিয়ে তল্লাশি চালায়, যার কারণে নিউজ পেপার অফিসের ওনার নালিনীর উপর প্রচণ্ড রেগে যায় এবং নালিনীকে সাসপেন্ড করে দেয়। ইন্টেলিজেন্স অফিসাররা যখন জানতে পারে নালিনী আর্টিকেলটা লিখেছে, তখন তারা নালিনীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। নালিনী অফিসারদেরকে বলে, এই ব্যাপারটা সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। একটা সাধারণ কাপড়ের দোকানের মালিক আমাকে যতটুকু ইনফরমেশন দিয়েছে আমি ততটুকুই আমার আর্টিকেলে ছাপিয়েছি। প্রায় 1 ঘন্টা যাবত ওরা নালিনীকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে। নালিনীর কাছে কোনো ইনফরমেশন না পাওয়ায় শেষ পর্যন্ত ওরা নালিনীকে ছেড়ে দেয়। কিন্তু বিনা কারণে এতক্ষণ ধরে হেনস্থার শিকার হওয়ায় নালিনী প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক ওই টালকোনা ফরেস্টের আসল রহস্য খুঁজে বের করবেই। ওই ঘটনার পরের দিনই নালিনী টালকোনা ফরেস্টের উদ্দেশ্যে রওনা হয়। বিশাল পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত টালকোনা ফরেস্ট। এই ফরেস্টের ভেতরেই একটা উঁচু পাহাড়ে আছে সেই দুর্লভ খাদি কাপড় তৈরির ফ্যাক্টরি। নালিনী স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে ফ্যাক্টরির ঠিকানা জেনে নেয়, কিন্তু নালিনী সেখানে গিয়ে কোনো ফ্যাক্টরি দেখতে পায় না। পুরো জায়গাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, চারিদিকে শুধু ছাই পড়ে আছে। ওই ধ্বংসস্তূপের মাঝেই নালিনী একটা মূর্তি দেখতে পায়। এক বৃদ্ধ লোক ওই মূর্তির সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রার্থনা করছিল। নালিনী ওই বৃদ্ধর কাছে মূর্তির ব্যাপারে জানতে চায় এবং জানতে চায় ফ্যাক্টরির বদলে এখানে ধ্বংসস্তূপ পড়ে আছে কেন। বৃদ্ধ বলে, ওই সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একদিনেই। ওই দিনটা ছিল ভয়াবহ একটা দিন। সবুজে ঘেরা এই পাহাড়ি এলাকা আগুনের লেলিহান শিখায় লাল হয়ে গিয়েছিল। এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে সবকিছু। এটুকু বলেই বৃদ্ধ সেখান থেকে চলে যায়। তাই এই ব্যাপারে ডিটেইলস জানার জন্য নালিনী সেখানকার পুলিশ স্টেশনে যায়। এরপর ডিউটিরত অফিসারের কাছে জানতে চায় কি হয়েছিল ওই পাহাড়ের উপরে। নালিনীর প্রশ্ন শুনে অফিসার কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, এটা কোনো ছোটখাটো বিষয় নয় যে চাইলেই যখন তখন বলে দেওয়া যায়। ওই দিন যা হয়েছে তা আমি কখনোই বলতে পারবো না। আর যার জন্য এইসব কিছু হয়েছে সেই মানুষ নয়, বরং একটা রাক্ষস, যে এক মুহূর্তেই সবকিছু শেষ করে ফেলার ক্ষমতা রাখে। এইটুকু বলেই অফিসার বলে, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না, আপনি চলে যান। পুলিশের কাছেও ডিটেলস জানতে না পেরে নালিনী সেখানকার MLA সমশের রেড্ডির সাথে দেখা করতে যায়। নালিনী যখন তাকে পাহাড়ের ব্যাপারে জিজ্ঞেস করে, পাহাড়ের কথা শুনেই সমশের রেড্ডির ব্লাড প্রেশার বেড়ে যায়। সমশের রেড্ডি সহ তার অফিসে উপস্থিত সবাই ভয়ে কাঁপতে শুরু করে। সমশের রেড্ডি কোনো জবাব না দিয়ে নালিনীকে চলে যেতে বলে। নালিনী বুঝতে পারছিল না কিভাবে এই রহস্যের উদ্ঘাটন করবে। তখনই নালিনীর চোখে পড়ে সমশের রেড্ডির PA বিকাশের হাতে একটা সিক্রেট কোড লেখা। নালিনী বুঝতে পারে এটা কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। নালিনী অ্যাকাউন্টের ইনফরমেশন বের করে বিকাশকে ব্ল্যাকমেইল করে বলে, আপনি যদি আমাকে ওই পাহাড়ের ব্যাপারেই সবকিছু না বলেন তাহলে MLA-কে জানিয়ে দেব আপনি তার চোখের আড়ালে কি পরিমাণ টাকা আত্মসাৎ করছেন। বাধ্য হয়ে বিকাশ নালিনীকে সবকিছুই বলতে রাজি হয়। এখানে ফ্ল্যাশব্যাকে অতীতের ঘটনা দেখানো হয়। ধ্বংসস্তূপে পরিণত হওয়া পাহাড় সে সময় সবুজে ঘেরা ছিল। পাহাড়ের একদম উপরে ছিল 10 একর জায়গা বিস্তৃত একটা ফার্ম হাউস। এই ফার্ম হাউসের পাশেই ছিল একটা কটন ফ্যাক্টরি। এখানেই তৈরি হতো দুর্লভ সেই খাদি কাপড়।
এই ফ্যাক্টরির মালিকের নাম শাহদেব। শাহদেব ছিল এই পাহাড়ি এলাকায় বসবাসরত উপজাতিদের কাছে দেবদূতের মতো। শাহদেব তার ফ্যাক্টরিতে অসংখ্য পাহাড়ি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল। গ্রামের মানুষগুলোর জন্য নমনীয় হলেও বাকি সব ক্ষেত্রে শাহদেব ছিল অত্যন্ত কঠোর। তার পারমিশন ছাড়া কোনো প্রাণী তার বাড়িতে ঢোকার সাহস পেত না। একবার এমএলএ সমশের রেড্ডির লোকেরা নির্বাচনী প্রচারণার প্যাম্পফ্লেট শাহদেবের ফ্যাক্টরির ভেতরে ছুড়ে মারে, কিন্তু প্যাম্পফ্লেট মাটিতে পড়ার আগেই শাহদেব তীর মেরে সেটাকে বাইরে পাঠিয়ে দেয়, কারণ সে চায় না তার ফ্যাক্টরিতে রাজনীতির কোনো কুপ্রভাব পড়ুক। ফ্যাক্টরি এবং সেখানকার কর্মীদের সন্তানের মতো আগলে রাখায় গ্রামের সবাই শাহদেবকে নিজের দেবতার স্থানে বসিয়েছিল। কিন্তু এইসব কিছুই এখন আর নেই, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ধ্বংসযজ্ঞের শুরুটা হয়েছিল সমশের রেড্ডির মাধ্যমেই। একদিন রাজেশ রোমানিয়া নামের একজন বড় বিজনেসম্যান সমশের রেড্ডির সাথে দেখা করতে তার বাড়িতে গিয়েছিল। রাজেশ সমশের রেড্ডিকে জানায় টালকোনা ফরেস্টের ওই পাহাড়ের ভেতর মূল্যবান ধাতু বক্সাইটের খনি আছে, যার মূল্য প্রায় ৩,০০০ কোটি টাকা। ওই পাহাড়টা সমশের রেড্ডির নির্বাচনী এলাকার মধ্যে পড়ে, তাই রাজেশ সমশের রেড্ডিকে প্রস্তাব দেয় এই পাহাড়ে বসবাসরত লোকদের সরিয়ে পাহাড় খালি করে দিতে পারলে ৩০০ কোটি টাকা দেব। এতগুলো টাকার লোভ সামলাতে না পেরে সমশের রেড্ডি রাজেশের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। এইটুকু শুনেই নালিনী বলে, বুঝতে পেরেছি এই সবকিছু ওই মূল্যবান ধাতু বক্সাইটের কারণেই হয়েছে। নালিনী ভেবেছিল সে আসল রহস্যের উদ্ঘাটন করে ফেলেছে, তাই সে দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দিল্লি যাওয়ার জন্য নালিনী একটা বাসে উঠে পড়ে। ওই বাসে আগে থেকেই প্রমোদ নামের একজন র এজেন্ট ছিল। প্রমোদ শুরু থেকেই নালিনীকে ফলো করছিল। সে নালিনীকে পিস্তলের ভয় দেখিয়ে একটা সিক্রেট প্লেসে নিয়ে যায়, কারণ নালিনী ন্যাশনাল সিক্রেট নিয়ে রিসার্চ করছে। প্রমোদের বিষয়ে জানার পর নালিনী বলে, আমি আপনাদের সিক্রেট যেন নিউজ পেপারে পাবলিশ করতে না পারি সে কারণে আমাকে ধরে নিয়ে এসেছেন, তাই না? প্রমোদ বলে, আপনার কোনো ধারণাই নেই ওই জায়গায় কে ছিল। শুধুমাত্র বক্সাইটের জন্য ওই জায়গাটা ন্যাশনাল সিক্রেট হয়নি, এর পেছনে আরও অনেক বড় কারণ আছে। এজেন্ট জানায় ইগল নামের একজন মোস্ট ওয়ান্টেড কিলার এই সব কিছুর জন্য দায়ী। এজেন্ট নালিনীকে ইগলের অতীতের ঘটনা বলতে শুরু করে। এখানে ফ্ল্যাশব্যাকে র হেডকোয়ার্টার দেখানো হয়। ওই সময় প্রমোদ ইউরোপে আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করত, কিন্তু রয়ের চিফ একটা স্পেশাল মিশনের জন্য প্রমোদকে ইন্ডিয়ায় ডেকে নেয়। চিফ প্রমোদকে জানায় বেশ কিছুদিন ধরে ভারতের বড় বড় কয়েকজন উইপেন ডিলারের মৃত্যু হয়েছে, সেই সাথে ডিলারদের কনসাইনমেন্টের বিপুল সংখ্যক হাতিয়ার গায়েব হয়ে যাচ্ছে। এ পর্যন্ত এতগুলো হাতিয়ার গায়েব হয়েছে যে এই জেলার প্রতিটা মানুষের হাতে একটা করে হাতিয়ার দিলেও শেষ হবে না। চিফ ধারণা করে যে এই হাতিয়ার গায়েব হওয়ার পেছনে মোস্ট ওয়ান্টেড কিলার ইগলের হাত আছে। প্রমোদ বলে, ইগল তো 10 বছর ধরে ইনঅ্যাক্টিভ। চিফ বলে, সে ইনঅ্যাক্টিভ নয়, বরং এই 10 বছরে সে দেশের ভেতরে নিজের রাজত্ব তৈরি করেছে। চিফ প্রমোদকে ইউরোপে গিয়ে ইগলের ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলে, কেননা এর আগে ইগল ইউরোপেই অ্যাক্টিভ ছিল। পরের দিনই প্রমোদ ইউরোপে গিয়ে সেখানকার একজন আন্ডারওয়ার্ল্ড ডনের সাথে দেখা করে ইগলের ব্যাপারে জানতে চায়। ইগলের নাম শুনতেই ওই ডন অনেক ঘাবড়ে যায় এবং চারপাশে ভালোভাবে তাকিয়ে দেখে কেউ তাকে ফলো করছে কিনা। এরপর সে প্রমোদকে সাথে নিয়ে নিজের অফিসের বেসমেন্টে চলে যায় যাতে কেউ তাদের কথা শুনতে না পায়। এরপর লোকটা প্রমোদকে ইগলের ব্যাপারে বলতে শুরু করে। লোকটা জানায় ইগল একজন স্নাইপার শুটার। সে কন্ট্রাক্ট নিয়ে স্নাইপারের মাধ্যমে মানুষ হত্যার কাজ করে। আজ পর্যন্ত কখনো ইগলের টার্গেট মিস হয়নি। সে সামান্য একটা ছিদ্র দিয়েও গুলি চালাতে পারে। ইউরোপের সবথেকে বড় মাফিয়া পেড্রো প্যাসকেল একবার ইগলকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু পেড্রো প্যাসকেল গ্যাং ইগলের কোনো ক্ষতিই করতে পারেনি। উল্টো ইগল অত্যন্ত কৌশলের মাধ্যমে একাই পেড্রো প্যাসকেল সহ তার পুরো গ্যাংকে শেষ করে দিয়েছে। সবকিছু শোনার পর প্রমোদ বলে, ইগলের সাথে কিভাবে দেখা করতে পারবো? লোকটা বলে, ইগল কারোর সাথে দেখা করে না, এমনকি ফোনেও কথা বলে না। ইগলের সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউজ পেপারে ওয়ান্টেড পেইন্টার হেডলাইনে অ্যাড ছাপাতে হবে। সেই অ্যাড পাবলিশ হওয়ার পর ইগলের চোখে পড়লে ইগল নিজেই ওই অ্যাড প্রদানকারীর সাথে যোগাযোগ করবে। বাহ, খুব ইউনিক একটা জিনিস। সবটা শোনার পর প্রমোদ র এর চিফের কাছে গিয়ে সবকিছু জানায়। এরপর র এজেন্টরা সমস্ত নিউজ পেপার ঘেটে ঘেটে ওয়ান্টেড পেইন্টার হেডলাইনে ছাপা সমস্ত অ্যাড কালেক্ট করে। সেসব নিয়ে ইনভেস্টিগেশন করলে র এজেন্টরা সবগুলোর মধ্যে কানেকশন খুঁজে পায়। তাই এজেন্টরা পরবর্তী ওয়ান্টেড পেইন্টার হেডলাইনের অ্যাডের জন্য অপেক্ষা করতে থাকে। পরবর্তীতে যখন কেউ একজন ওয়ান্টেড পেইন্টার হেডলাইনে অ্যাড ছাপায়, সেই অ্যাড ফলো করে র এজেন্টরা একটা সিক্রেট জায়গার সন্ধান পায়। সেখানে ইলিগ্যাল হাতিয়ারের ডিল হচ্ছিল। ইগল এবং তার লোকেরা ডিলারদের মেরে হাতিয়ার বোঝাই ট্রাক হাইজ্যাক করে নিয়ে যায়। র এজেন্টরা ওই ট্রাকটা ফলো করতে শুরু করে। ট্রাকটা একটা ফার্ম হাউসে গিয়ে থামে। ওই ফার্ম হাউসেই থাকতো ইগল। এখানে আমরা প্রথমবার ইগলের চেহারা দেখতে পাই। এই ইগল আসলে আর কেউ নয়, তালকোনা পাহাড়ের দেবদূত শাহদেবই আসলে ইগল। ইগল এবং শাহদেব একই ব্যক্তি জানতে পেরে নালিনী অনেক অবাক হয়। তখন প্রমোদ নালিনীকে বলে, ইগল অথবা শাহদেবের পরিচয় নিয়ে ঘাটাঘাটি করে আর কোনো লাভ নেই, কারণ ইগল হোক কিংবা শাহদেব আর বেঁচে নেই, অনেকদিন আগেই সে মারা গিয়েছে। এই কথা শুনে নালিনী আবারও বিকাশের সাথে দেখা করতে যায়। সে আবারও বিকাশকে ব্ল্যাকমেইল করে ইগলের পুরো ডিটেলস জানতে চায়। এখানে ফ্ল্যাশব্যাকে আবারও অতীতের দৃশ্য দেখানো হয়।
এর আগে আমরা দেখেছিলাম রাজেশ শাহদেবের প্রপার্টি খালি করার জন্য এমএলএ সমস্বর রেড্ডিকে টাকা দিয়েছিল, কিন্তু এই ব্যাপারটা যখন শাহদেব জানতে পারে সে রাজেশের বিজনেস ইন্ডাস্ট্রিতে পৌঁছে যায় এবং একে একে রাজেশের সমস্ত লোকদের হত্যা করে। শাহদেবের হাত থেকে বাঁচার জন্য রাজেশ বেসমেন্টের একটা সিক্রেট রুমে লুকিয়ে পড়ে, কিন্তু শাহদেব সেখানে পৌঁছে যায়। রাজেশ যখন সমস্যের রেড্ডির কন্ট্রাক্ট দিয়েছিল তখন সে ভেবেছিল শাহদেব হয়তো একজন, কিন্তু শাহদেব একাই এতগুলো লোককে হত্যা করেছে দেখার পর রাজেশ বুঝতে পারে শাহদেব কোনো সাধারণ মানুষ নয়। সে ভালোভাবেই বুঝতে পেরেছিল শাহদেব তাকে হত্যা না করে শান্ত হবে না, তাই সে শাহদেবের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, বক্সাইটের কথা আমি ভুলে যাব, তুমি আমাকে ছেড়ে দাও। রাজেশ বারবার হাত জোর করে রিকোয়েস্ট করায় শাহদেব রাজেশকে ছেড়ে দেয়। এরপর রাজেশ সমস্যার রেড্ডিকে কল করে পাহাড়ি এলাকা খালি করার কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়। সমস্যার রেড্ডি যখন বুঝতে পারে রাজেশ শাহদেবের ভয়ে ডিল ক্যান্সেল করে দিয়েছে, তখন সমস্যার রেড্ডি সিদ্ধান্ত নেয় সে নিজেই ৩,০০০ কোটি টাকার বক্সাইট হাতিয়ে নেবে। সে তার লোকদের নিয়ে শাহদেবের ফার্ম হাউসে চলে যায়। সমস্যার রেড্ডি শাহদেবের সাথে কথা বলে উচ্চ মূল্যে পাহাড়ের জমিগুলো কিনে নিতে চায়। শাহদেব বলে এই জমিগুলো চাষ করে কৃষকরা নিজেদের খাদ্য উৎপাদন করে, বক্সাইটের জন্য এই জমিগুলো নষ্ট করতে দেব না আমি। এরপর শাহদেব সমস্যার রেড্ডিকে হুমকি দিয়ে বলে, ঘুমন্ত সিংহকে জাগানোর চেষ্টা করো না, আমি রেগে গেলে তুমি আর বাঁচতে পারবে না, তাই চুপচাপ এখান থেকে চলে যাও। শাহদেব অনেকটা অপমান করে সমস্যার রেড্ডিকে তাড়িয়ে দেয়। এটুকু বলে বিকাশ থেমে যায়। সে নালিনীকে রিকোয়েস্ট করে বলে, এর থেকে বেশি কিছু আমি আর আপনাকে বলতে পারবো না। ওই সময় বিকাশের একজন সাথী এসে বিকাশকে আড়ালে ডেকে জিজ্ঞেস করে, পদ্মা টিচার কিংবা নাকশালবাদীদের ব্যাপারে কিছু বলিসনি তো? বিকাশ বলে, ওদের ব্যাপারে আমি কিছুই বলিনি। এই জার্নালিস্ট যদি ওদের ব্যাপারে জানতে পারে তাহলে ওদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করবে। কিন্তু নালিনী আড়াল থেকে ওদের দুজনের কথা শুনে ফেলে। সে আর এক মুহূর্ত দেরি না করে পদ্মা নামের সেই স্কুল টিচারের সাথে দেখা করতে চলে যায়। নালিনী পদ্মার কাছে জানতে চায় পরবর্তীতে শাহদেবের কি হয়েছিল। পদ্মা নালিনীকে পরবর্তী ঘটনা বলতে শুরু করে। অতীতে পদ্মা নাকশালবাদীদের সাথে কাজ করত। নাকশালরা বারবার হাতিয়ারের কনসাইনমেন্ট করছিল, কিন্তু প্রতিবারই মাঝপথে কেউ একজন তাদের হাতিয়ার ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা জানি হাতিয়ার হাইজ্যাক করেছিল শাহদেব বা ঈগল, কিন্তু নাকশালরা তখনও ঈগলের ব্যাপারে জানত না। যেহেতু হাতিয়ার ছাড়া নাকশালরা অচল, তাই আরও একবার হাতিয়ারের কনসাইনমেন্ট করার জন্য নাকশাল লিডার পদ্মাকে আলতাফ নামের এক লোকের কাছে পাঠায়। এই আলতাফ মূলত টেরোরিস্ট সংগঠনের সদস্য। এই টেরোরিস্টদেরও 12টি কনসাইনমেন্টের হাতিয়ার ঈগল হাইজ্যাক করে নিয়েছে, তাই আলতাফ সিদ্ধান্ত নেয় হাতিয়ারের সাথে ট্র্যাকার লাগিয়ে হাইজ্যাকারকে খুঁজে বের করবে। কনসাইনমেন্ট অনুযায়ী আলতাফ পদ্মাকে ট্রাক ভর্তি হাতিয়ার দেয় এবং ওই হাতিয়ারগুলোর সাথেই একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। এরপর হাতিয়ারের ট্রাক নিয়ে পদ্মা যখন নাকশালদের আস্তানের উদ্দেশ্যে রওনা হয়, মাঝপথে ঈগল হাতিয়ার ভর্তি ট্রাক হাইজ্যাক করে নেয়। কিন্তু ট্র্যাকার লাগানো থাকায় পদ্মা লোকেশন ট্রেস করে টালকোনা পাহাড়ে শাহদেবের ফার্ম হাউসে পৌঁছে যায়। ফার্ম হাউসের ভেতরে ঢোকার পর পদ্মা অসহায় নারী সেজে শাহদেবের কাছে কাজ চায়। শাহদেব কটন ফ্যাক্টরিতে পদ্মাকে কাজ দেয়। পদ্মা কাজের ফাঁকে ফাঁকে ট্র্যাকারের লোকেশন ট্রেস করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই সে হাতিয়ার পর্যন্ত পৌঁছাতে পারে না। তবে দীর্ঘ সময় সেখানে থেকে ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকদের প্রতি শাহদেবের ভালোবাসা আর যত্ন দেখে পদ্মা কনফিউজ হয়ে যায় শাহদেব আসলে ভালো মানুষ নাকি খারাপ মানুষ। এটুকু শুনে নালিনী পদ্মাকে থামিয়ে দিয়ে বলে, একজন মানুষের এতগুলো ভিন্ন ভিন্ন রূপ কিভাবে সম্ভব? পদ্মা বলে, এই ঘটনা এখন তোমার বোধগম্য হবে না, কিন্তু যখন বুঝতে পারবে তখন তুমি তোমার সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে। এই কথা বলে পদ্মা ক্লাসে চলে যায়। কিন্তু নালিনী পুরো ঘটনা না জানা পর্যন্ত কিছুতেই স্বস্তি পাচ্ছিল না, তাই সে পেঞ্জালা নামের এক লোকের সাথে দেখা করে শাহদেবের ব্যাপারে জানতে চায়। পেঞ্জালা আগে এমএলএ সমস্যার রেড্ডির সাথে কাজ করত, কিন্তু কোনো এক কারণে সে বিকলাঙ্গ হয়ে গেছে। পেঞ্জালা নালিনীকে জানায় শাহদেবকে হত্যা করার জন্য সমস্যার রেড্ডি কাজিরা নামের একজন ভয়ানক কিলারকে হায়ার করেছিল। কাজিরা তার দলবল নিয়ে শাহদেবের ফ্যাক্টরির বাইরে বসে সুযোগের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে একটা হাতিয়ার বোঝাই ট্রাক ফ্যাক্টরির ভেতরে ঢুকলে কাজিরার লোকেরা ওই ট্রাকের সাথে ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ে। তাদের সাথে পেঞ্জালাও ছিল। অন্যদিকে র এজেন্টরাও হাতিয়ারের ট্রাকে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। ওরাও লোকেশন ট্রেস করে শাহদেবের ফার্ম হাউসের সামনে পৌঁছে যায়। এদিকে শাহদেব বুঝতে পারে ট্রাকের সাথে কিছু লোক তার ফ্যাক্টরিতে ঢুকে পড়েছে। শাহদেব তার সবথেকে কাছের বন্ধু জয়ের কাছে জানতে চায় কতজন এসেছে। জয় জানায় মোট 25 জন ঢুকেছে। জয় শাহদেবকে জানিয়ে দেয় কারা কোথায় কোথায় লুকিয়ে আছে। জয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী শাহদেব একে একে সবাইকে গুলি করতে শুরু করে। পেঞ্জালা এবং কাদিরা গ্রুপ তলোয়ার নিয়ে এসেছিল, তাই শাহদেবকে গুলি ছুটতে দেখে পেঞ্জালা বলে লড়াইয়ের সমতা থাকা উচিত, তলোয়ার কখনো বন্দুকের সমকক্ষ হয় না। তখন শাহদেব হাইজ্যাক করা হাতিয়ারগুলো থেকে বন্দুক পেঞ্জালা এবং কাদিরা গ্রুপকে দেয়। এতগুলো হাতিয়ার পেয়েও কাদিরা গ্যাং শাহদেবের সাথে পেরে উঠছিল না, তাই ওরা ইচ্ছা করে হাতিয়ারের ট্রাকে গুলি করতে শুরু করে। ট্রাক এবং ট্রাকের ভেতরে থাকা হাতিয়ারের যেন ক্ষতি না হয়, তাই শাহদেব জয়কে বলে হাতিয়ার সহ ট্রাক নিরাপদ জায়গায় রেখে আসতে।
জয় হাতিয়ার বোঝাই ট্রাকগুলো ফ্যাক্টরির বেসমেন্টে নিয়ে যায়, কিন্তু ওই ট্রাকের ভেতর পদ্মা লুকিয়েছিল। বেসমেন্টে পৌঁছানোর মাত্র জয় পদ্মাকে দেখে ফেলে। সে বেসমেন্টের সমস্ত লাইট জ্বালিয়ে দেয়। এই বেসমেন্টেই শাহদেব হাইজ্যাক করার সমস্ত হাতিয়ার লুকিয়ে রেখেছে। সেখানে এত পরিমাণ হাতিয়ার ছিল যে পদ্মা সেগুলো দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়। জয় পদ্মার পরিচয় জানতে পেরে তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে। অন্যদিকে শাহদেব একে একে কাদিরা গ্রুপের সবাইকে শেষ করে দেয়। তবে পেঞ্জালাকে প্রাণে না মেরে তার পায়ে অনেকগুলো গুলি করে। তারপর একটা ট্রাকে কাদিরা গ্রুপের সবার লাশ বোঝাই করে পেঞ্জালাকে বলে ট্রাক বাইরে নিয়ে যেতে। পেঞ্জালা ট্রাক নিয়ে শাহদেবের ফার্ম হাউস থেকে বের হয় এবং গেটের বাইরেই ট্রাক রেখে পালিয়ে যায়। পেঞ্জালাকে পালিয়ে যেতে দেখে সমস্যার রেড্ডি কিছুটা অবাক হয়, কিন্তু সে যখন ট্রাকের ভেতরে কাদিরা গ্রুপের সবার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়, সে ভয়ে কাঁপতে শুরু করে। বিকাশ সমস্যার রেড্ডিকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই শাহদেব চলে আসে। শাহদেব সমস্যার রেড্ডিকে বলে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টা এখানেই দাঁড়িয়ে থাকবে, এটাই তোমার শাস্তি। এই 24 ঘন্টায় তোমরা এমন এক মহাযুদ্ধের সাক্ষী হবে যা আজ পর্যন্ত কেউ কখনো দেখেনি। আর যদি আমার কথা অমান্য করে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করো, তাহলে এমনভাবে তোমাদের মৃত্যু হবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। এই কথা বলে শাহদেব ফার্ম হাউসের ভেতরে চলে যায়। এসবের মাঝে শাহদেব রাজেশ রোমানির সাথে যোগাযোগ করে তাকে বলে কালী প্রতাপ নামের এক কয়েদিকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে। এই প্রতাপ গত 10 বছর ধরে ইউরোপের একটা কারাগারে বন্দী অবস্থায় আছে। শাহদেবের কথা মতো রাজেশ প্রতাপকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করে। জেল থেকে বেরিয়ে প্রতাপ রাজেশের কাছে জানতে চায় কেন সে তাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করেছে। রাজেশ বলে, শাহদেবের বুলেটের সামনে আমার কোনো ক্ষমতা নেই, তাই শাহদেব আমাকে যা বলেছে আমি তাই করেছি, এর বেশি কিছু আমি জানি না। কোনো একটা কারণে কালী প্রতাপ শাহদেবের উপর প্রচণ্ড ক্ষিপ্ত, তাই জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে সে শাহদেবকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সকাল হয়ে যাওয়ার পরও সমস্যার রেড্ডি শাহদেবের ফার্ম হাউসের সামনেই দাঁড়িয়েছিল। শাহদেবের কথা অমান্য করে সেখান থেকে সরে যাওয়ার সাহস তার হয়নি, কিন্তু এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। তাই সমস্যার রেড্ডি শাহদেবের কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেয়। সমস্যার রেড্ডির হয়ে বিকাশ চিৎকার করে ক্ষমা চায়। ফার্ম হাউস থেকে কোনো আওয়াজ না আসায় ওরা মনে করে শাহদেব ক্ষমা করে দিয়েছে, তাই ওরা দ্রুত গাড়িতে উঠতে চায়। আর তখন শাহদেব স্নাইপার গানের মাধ্যমে সমস্যার রেড্ডির গাড়িতে শুট করে। এসবের মাঝে রয়জেন্টরা একদল পাওয়ারফুল মিলিটারি আর্মিদের সাথে নিয়ে শাহদেবের ফার্ম হাউস ঘেরাও করে। ওদের পক্ষ থেকে প্রমোদ ওয়াইফাই নেটওয়ার্কের সার্ভিসম্যান সেজে শাহদেবের ফার্ম হাউসে যায়। শাহদেব কোনো রকম বাধা ছাড়াই প্রমোদকে ভেতরে ঢুকতে দেয়। প্রমোদ নিজেকে সার্ভিসম্যান হিসেবে পরিচয় দিলে শাহদেব হাসতে শুরু করে। এরপর জয় শাহদেবকে কিছু ছবি দেখায়। এই ছবিগুলো প্রমোদ এবং তার সহকর্মী রয়জেন্টদের, অর্থাৎ শাহদেব এবং জয় ভালোভাবেই প্রমোদের পরিচয় জানে এবং জেনে শুনেই ওরা তাকে ভেতরে ঢুকতে দিয়েছে। বিপদ বুঝতে পেরে প্রমোদ মিলিটারিদের সিগন্যাল দেওয়ার চেষ্টা করে। তখন শাহদেব বলে, তোমার কোনো সিগন্যাল এখানে কাজ করবে না। প্রমোদ বলে, সিগন্যাল কাজ করুক আর না করুক, পরবর্তী 1 ঘন্টার মধ্যে যদি আমি এখান থেকে বের না হই, আমার সাথীরা এখানে চলে আসবে। প্রমোদের কথায় পাত্তা না দিয়ে জয় প্রমোদকে বেসমেন্টে নিয়ে গিয়ে পদ্মার পাশে বেঁধে রাখে। ফার্ম হাউসের বাইরে মিলিটারিরা প্রমোদের সিগন্যালের জন্য অপেক্ষা করছিল। এর মাঝে সেখানে টেরোরিস্ট গ্যাং এবং নাকশালবাদীরা চলে আসে। ওরা মূলত হাইজ্যাক হওয়া অস্ত্রগুলো এবং পদ্মাকে উদ্ধার করতে এসেছে। শাহদেবের ফার্ম হাউসের প্রতিটা কোনায় কোনায় ক্যামেরা লাগানো ছিল, তাই ফার্ম হাউসের বাইরে কোথায় কি হচ্ছে না হচ্ছে শাহদেব তার কন্ট্রোল রুমে বসেই সবকিছু দেখতে পায়। নাকশাল এবং টেরোরিস্টদের দেখে শাহদেব সতর্কবার্তা হিসেবে সাইরেন বাজিয়ে দেয়। শাহদেবের এই সাইরেনের অর্থ টেরোরিস্ট, নাকশাল কিংবা মিলিটারি কেউই বুঝতে পারে না। টেরোরিস্টরা অস্ত্র নিয়ে ফার্ম হাউসের ওয়াল টপকে ভেতরে ঢুকতে শুরু করে, কিন্তু ওরা মাটিতে পা রাখার আগেই একসাথে শত শত বুলেট ছুটে এসে ওদের বুক ঝাঁঝরা করে দেয়। মূলত ফার্ম হাউসের চারপাশে অসংখ্য মেশিন গান সেট করা, সেগুলো এমনভাবে সেটিং করা হয়েছে যে কেউ দেখলে বুঝতেও পারবে না সেখানে মেশিন গান লুকানো আছে। টেরোরিস্টরা যখন ওয়ালটপকে ভেতরে ঢুকতে শুরু করেছে, শাহদেব সমস্ত মেশিন গান অ্যাক্টিভেট করে দিয়েছে, তাই মুহূর্তেই সব টেরোরিস্ট শেষ হয়ে গেছে। এভাবে তুফানের গতিতে গুলিবর্ষণ হতে দেখে নাকশাল এবং মিলিটারিরা কিছুটা ভয় পেয়ে যায়। মিলিটারি হেডকোয়ার্টার থেকে চিফ মিলিটারি টিমকে তাদের সমস্ত টেন্ট সরিয়ে লুকিয়ে পড়তে বলে। সিন প্রেজেন্টে চলে আসে। নালিনীর একজন ইনফর্মার কল করে নালিনীকে কিছু ডকুমেন্টসের ব্যাপারে জানায়, যেখানে এই ফার্ম হাউসের মালিকানার ব্যাপারে ইনফরমেশন আছে। নালিনী সেই ডকুমেন্টগুলো রিসার্চ করে রচনা নামের একজন মেয়ের ব্যাপারে জানতে পারে। রচনা নামের এই মেয়েটা শাহদেবের গল্পের একটা বড় অংশ, তাই নালিনী রচনার ব্যাপারে ডিটেলস জানার জন্য একজন চা বিক্রেতার কাছে যায়। এই চা বিক্রেতার দোকান শাহদেবের ফার্ম হাউসের গেটের একদম সামনেই ছিল। সে শাহদেবকে অনেক কাছ থেকে দেখেছে, তাই নালিনী তার কাছেই জানতে চায়। চা বিক্রেতা বলে, রচনা শাহদেবের গল্পের কোনো অংশ নয়, বরং এই গল্প পুরোটাই রচনাকে কেন্দ্র করে। রচনার ব্যাপারে সবথেকে ভালো বলতে পারবে শাহদেবের সবথেকে কাছের বন্ধু জয়, তাই
সত্যি ঘটনা জানতে চাইলে জয়কে খুঁজে বের করো। চা বিক্রেতার কথা মতো নালিনী জয়কে খুঁজতে ইউরোপে চলে যায়। সেখানে জয়কে খোঁজাখুঁজি করলে জয় নিজেই নালিনীর সামনে ধরা দেয়। জয় সেদিন থেকে নালিনীর উপর নজর রাখছিল, যেদিন থেকে নালিনী শাহদেবের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে। নালিনী জয়ের কাছে রচনার গল্প জানতে চায়। জয় রচনার গল্প বলতে শুরু করে। এই ঘটনা অনেক বছর আগের। সে সময় জয় এবং শাহদেব কন্ট্রাক্ট কিলিংয়ের কাজ করত। সে সময় একজন পুলিশ অফিসারকে হত্যা করার কন্ট্রাক্ট এসেছিল তাদের কাছে। এই পুলিশ অফিসারই হচ্ছে কালী প্রতাপ। শাহদেব এবং জয় স্নাইপার গানের মাধ্যমে কালী প্রতাপকে টার্গেট করছিল। শাহদেব প্রতাপকে শ্যুট করতেই যাবে, তখনই দেখতে পায় প্রতাপের সাথে একটা মেয়ের ধাক্কা লেগে গেছে। এই মেয়েটাই হচ্ছে রচনা। প্রথম দেখাতেই রচনার প্রতি মুগ্ধ হয়ে যায় শাহদেব। সে প্রতাপকে শ্যুট করার কথা ভুলে গিয়ে রচনাকেই দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যে প্রতাপ সেখানে চলে আসে। শাহদেবের নজর তখনও রচনার দিকেই। কটনের শাড়ি পরা সাধারণ এক ইন্ডিয়ান মেয়ের সরলতার প্রেম পড়ে যায় শাহদেব। ওই মুহূর্ত থেকে সে রচনাকে ফলো করতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর কিছু ছিনতাইকারী রচনাকে ভয় দেখিয়ে তার টাকা পয়সা, জুয়েলারি এবং ফোন ছিনতাই করে নেয়। শাহদেব দূর থেকে সবকিছুই দেখছিল। সে ছিনতাইকারীগুলোকে টার্গেট করে শ্যুট করতে শুরু করে। তখন ছিনতাইকারীরা ভয় পেয়ে রচনার সমস্ত জিনিস ফিরিয়ে দিয়ে পালিয়ে যায়। রচনা চারপাশে তাকিয়ে খুঁজতে শুরু করে কে তাকে সাহায্য করলো, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর জয় রচনার ব্যাপারে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে শাহদেবকে জানায়। রচনার বাবা মা ইন্ডিয়ায় কটন কাপড়ের বিজনেস করত। ব্যাংক্রাফ্ট হওয়ার কারণে তাদের বিজনেস বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপর রচনা ঐতিহ্যবাহী কটন শাড়ি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য চেষ্টা করেই যাচ্ছে। পাশাপাশি সে একটা ডে কেয়ার সেন্টারে জব করে। সবকিছু শুনে রচনার প্রতি শাহদেবের ভালোবাসা যেন আরও বেড়ে যায়। কিছুদিনের মধ্যে একটা ফ্যাশন ইভেন্ট হয়। সেখানে রচনা কয়েকজন মডেলের মাধ্যমে কটন শাড়িকে প্রমোট করে। সেখানে আরও বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের দেশের ঐতিহ্যকে প্রমোট করেছিল। ওই প্রতিযোগিতায় রচনা বিজয়ী হতে পারেনি, যার কারণে তার অনেক মন খারাপ হয়। সে সময় রচনার মন ভালো করার জন্য শাহদেব বেলুন ব্লাস্ট করে রচনাকে বুঝিয়ে দেয় সে পরাজিত হয়নি, বরং নিজ অবস্থান থেকে সেই আসলে বিজয়ী। রচনা বুঝতে পারে কেউ একজন আড়াল থেকে প্রতিনিয়ত তাকে সাপোর্ট করে যাচ্ছে। তাই মনে মনে সে অনেক খুশি হয়। এরপর থেকে শাহদেব রচনাকে দেখার জন্য তার ডে কেয়ার সেন্টারের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। রচনার ডে কেয়ার সেন্টারের সুহানা নামের একটা ছোট্ট মেয়ে শাহদেবকে দেখে বুঝতে পারে সে রচনাকে ফলো করছে। ছোট্ট মেয়েটাও চাইতো রচনার একজন জীবনসঙ্গী খুঁজে পাক। তাই সে শাহদেব এবং রচনার ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য শাহদেবকে হেল্প করতে শুরু করে। শাহদেব দিনের পর দিন দূর থেকে রচনাকে ভালোবেসে যাচ্ছিল। তাই ওদের দুজনকে একত্রিত করার জন্য সুহানা এবং জয় প্ল্যান করে ওদেরকে একটা ক্যাবল কারে উঠিয়ে দেয়। সুহানা রচনাকে জানিয়ে দেয় শাহদেবই সেই গানম্যান যে সবসময় দূর থেকে তাকে সাহায্য করে। শাহদেবকে দেখার আগে থেকেই তার কেয়ারিং দেখে রচনা তার প্রেমে পড়ে গিয়েছিল। সামনাসামনি দেখা হওয়ার পর দুজনই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শাহদেব কখনো রচনাকে জানায়নি সে আসলে একজন কন্ট্রাক্ট কিলার। সে রচনাকে মিথ্যা বলেছিল যে সে পুলিশের সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করে। একথা শুনে শাহদেবের প্রতি রচনার শ্রদ্ধা আরও বেড়ে যায়। খুব সুখেই কাটছিল তাদের দিনগুলো। এর মাঝে রচনার সন্তান সম্ভব হয়ে পড়ে। কিন্তু তাদের সন্তান পৃথিবীতে আসার আগেই তাদের জীবনে নেমে আসে এক ভয়ানক তুফান। হঠাৎ রচনা ডে কেয়ার সেন্টারে টেরোরিস্টরা অ্যাটাক করে। ওই অ্যাটাকে সুহানা সহ কেয়ার সেন্টারের মোট 18 জন শিশুর মৃত্যু হয়। শুধু বাচ্চারা নয়, ওদের সাথে রচনাও গুলিবিদ্ধ হয় এবং সে খুব বাজেভাবে আহত হয়। শাহদেব রচনাকে হসপিটালে নিয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেনি। মৃত্যুর সময় রচনা শাহদেবকে বলেছিল, আজ যদি তুমি আমাদের সাথে থাকতে তাহলে এত নির্মমভাবে কারোরই মৃত্যু হতো না। আমি জানি তুমি অন্য কোথাও অন্য কারোর প্রাণ বাঁচানোর কাজ করছিলে। তুমি যেখানেই থাকো না কেন সবসময় মানুষের প্রাণ বাঁচানোর জন্য কাজ করে যেও। রচনার মৃত্যুর পর শাহদেব প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওই টেরোরিস্ট গ্রুপকে খুঁজতে শুরু করে যারা ডে কেয়ার সেন্টারে অ্যাটাক করেছিল। জয় খোঁজ নিয়ে জানায় এই টেরোরিস্টগুলোর হাতে অস্ত্র এসেছে তাদেরই মাধ্যমে। মূলত কিছুদিন আগে জয় এবং শাহদেব একটা ইলিগাল অস্ত্রের কনসাইনমেন্টে হেল্প করেছিল। পুলিশ যেন স্মাগলিংয়ের সময় কোনো বাধা সৃষ্টি করতে না পারে সেটা দেখার দায়িত্ব ছিল শাহদেব এবং জয়ের। কনসাইনমেন্টের অস্ত্রগুলো স্মাগলিং করার সময় কালী প্রতাপ বাধা দিয়েছিল। তখন শাহদেব এবং জয় প্রতাপকে প্রতিহত করে অস্ত্রগুলো রক্ষা করে। ওই দিনের কনসাইনমেন্টের অস্ত্রগুলো এই টেরোরিস্ট গ্রুপটাই নিয়েছিল। সে সময় শাহদেব কিংবা জয় কেউই কল্পনা করতে পারেনি তারা যে অস্ত্রগুলো রক্ষা করছে এই অস্ত্রগুলোই তাদের জীবনকে এলোমেলো করে দেবে। শাহদেব ভালোভাবে বুঝতে পারে অস্ত্র যদি কোনো ভুল মানুষের হাতে যায় তাহলে এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু প্রিয় মানুষগুলো তার জীবন থেকে হারিয়ে গেছে, চাইলেও আর তাদেরকে ফিরে পাওয়া সম্ভব নয়। রচনার মৃত্যুর পর শাহদেব পুরোপুরি ভেঙে পড়ে। এর মাঝে শাহদেব একদিন রচনার ফোনে কিছু রেকর্ডেড ভিডিও দেখতে পায়। সেখানে রচনা শাহদেবকে নিয়ে একটা ভিডিও রেকর্ড করেছিল। রচনা জানতো শাহদেব পুলিশের একজন সিক্রেট এজেন্ট, তাই সে শাহদেবকে নিয়ে অনেক গর্ব করত।
ভিডিওতে অনেক গর্বিত হয়ে শাহদেবের উদ্দেশ্যে বলে, তুমি অস্ত্র ব্যবহার করে মানুষের প্রাণ বাঁচাও। তোমার কারণে লাখ লাখ মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তোমার মতো মানুষ এই দুনিয়ার জন্য আশীর্বাদ। তোমার জন্য আমার অনেক গর্ব হয়। ধ্বংস করার জন্য যারা অস্ত্র ব্যবহার করে তারা রাক্ষস, কিন্তু জীবন বাঁচানোর জন্য যারা অস্ত্র ব্যবহার করে তারা তো দেবদূত। তাই তুমিও একজন দেবদূত। এই ভিডিওটা দেখে শাহদেব অনেক অপরাধ বোধ করে। রচনা তাকে দেবদূত মনে করত, অথচ বাস্তবে সে একজন কন্ট্রাক্ট কিলার। কিন্তু এই ভিডিও দেখার পর শাহদেব সিদ্ধান্ত নেয় সে আর কখনো রচনার বিশ্বাস ভঙ্গ করবে না। রচনা তাকে যে রূপে কল্পনা করে ভালোবেসেছিল, আজ থেকে সে আর নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য অস্ত্র ব্যবহার করবে না, বরং মানুষের প্রাণ বাঁচানোর জন্য অস্ত্রের ব্যবহার করবে। তাই শাহদেব সমস্ত ইলিগেল অস্ত্র ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। ওই দিন থেকে যখনই কোনো ইলিগেল হাতিয়ারের কনসাইনমেন্ট হয়, শাহদেব সেই হাতিয়ারগুলো হাইজ্যাক করে যাতে সেগুলোকে ডিস্ট্রয় করতে পারে। এরপর ওই ভয়ানক রাতের বাকি ঘটনা দেখানো হয়। ওই রাতে পুলিশের সিআই চেঙ্গল রেড্ডিও সেখানে গিয়েছিল। সে মেলে সমস্যার রেড্ডিকে শাহদেবের বাড়ির সামনে ভয়ে জড়সড় হয়ে থাকতে দেখে নিজে বাহাদুরি দেখাতে শুরু করে। সে একটা হ্যান্ড মাইক নিয়ে শাহদেবকে সারেন্ডার করার জন্য বলতে শুরু করে। তখন শাহদেব গুলি করে চেঙ্গল রেড্ডির মাইক একেবারে বন্ধ করে দেয়। কিন্তু শাহদেব গুলি ছোড়ার সাথে সাথে মিলিটারিরাও গুলি ছুড়তে শুরু করে। সে সময় শাহদেবও তার মেশিন গান দিয়ে পাল্টা গুলি চালাতে থাকে। মিলিটারিদের সাথে শাহদেবের তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। এর মাঝে মিলিটারিরা ফার্ম হাউসের ভেতরে স্মোক বোম ছুড়ে মারে। পুরো ফার্ম হাউস ধোঁয়ায় আচ্ছন্ন হওয়ায় শাহদেব এবং জয় কোনো কিছু দেখতে পাচ্ছিল না। সেই সুযোগে মিলিটারিরা ফার্ম হাউসের ভেতরে ঢুকে পড়ে। সেই সাথে মিলিটারিদের একটা টিম হেলিকপ্টার নিয়ে এসে ফার্ম হাউসের উপর থেকে গুলি করতে শুরু করে। হেলিকপ্টার টিম উপর থেকে শাহদেবকে টার্গেট করে গুলি ছোড়ে। ওই গুলিতে শাহদেব আহত হয়ে যায়। এরপর মিলিটারিরা বোমা মেরে ফার্ম হাউসের গেট উড়িয়ে দেয়। এসবের মাঝে টেরোরিস্টরা ফার্ম হাউসের ভেতরে ঢুকে পড়ে। মিলিটারি এবং টেরোরিস্টরা চারদিক থেকে শাহদেবকে কোণঠাসা করে ফেলেছিল। সবাই ভেবেছিল এবার শাহদেবের মৃত্যু নিশ্চিত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শাহদেব তার জিপ নিয়ে বাইরে আসে। এরপর সামনাসামনি লড়াই করে টেরোরিস্টদের সাথে। এর মাঝে মিলিটারিরাও অ্যাটাকের প্রস্তুতি নেয়। ঠিক তখনই শাহদেব তার সবথেকে শক্তিশালী হাতিয়ার অ্যাক্টিভেট করে। ফার্ম হাউসের সামনে একটা বিশাল মূর্তি ছিল, আর ওই মূর্তির দুই হাতে শাহদেব পাওয়ারফুল রোবোটিক মেশিন গান সেট করে রেখেছিল। ওই রোবোটিক মেশিন গানের কন্ট্রোল ছিল শাহদেবের হাতে। শাহদেবের হাতের ইশারায় ওই মূর্তির হাত থেকে জ্বরের গতিতে বুলেট বের হতে শুরু করে। এই দৃশ্য দেখে মিলিটারিরা ভয়ে তাদের মিশন অ্যাবর্ট করে। এরপর শাহদেব তার ফার্ম হাউসের ভাঙা গেট নিজ হাতে তুলে ঠিক করে। এরপর হাতের ইশারায় সবাইকে ফার্ম হাউস থেকে দূরে সরে যেতে বলে। শাহদেবকে কোনোভাবে দমন করতে না পেরে এবং মিলিটারির সিনিয়র অফিসাররা শাহদেবের ওপর মিসাইল অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়। এদিকে ফার্ম হাউসের ভেতরে জয় শাহদেবের শরীর থেকে গুলি বের করে দেয়। এসব দেখে প্রমোদ বলে, 10 বছরে 1 লক্ষের বেশি হাতিয়ার লুট করেছো তুমি। ওয়ান্টেড ক্রিমিনালদের লিস্টে তোমার নাম সবার উপরে। তুমি যতই চেষ্টা করো পালিয়ে বাঁচতে পারবে না। তখন শাহদেব বলে, প্রতি বছর 1 কোটি বেশি হাতিয়ার ম্যানুফ্যাকচারিং হয়। এর অর্ধেক কিনে নেয় ডিফেন্স সেক্টর, বাকি অর্ধেক ইলিগেলভাবে ব্ল্যাক মার্কেটে বিক্রি হয়। পুরো বিশ্বে 100 কোটিরও বেশি ইলিগেল হাতিয়ার আছে। এভাবে ইলিগেল হাতিয়ারের সংখ্যা বাড়তে থাকলে একদিন প্রতিটা মানুষের হাতে হাতে হাতিয়ার পৌঁছে যাবে। ধীরে ধীরে এই সমস্যা মহামারীর আকার ধারণ করছে। কেউ এটাকে থামানোর চেষ্টা করুক বা না করুক, আমি ঠিকই করব। কথার মাঝখানে শাহদেবকে থামিয়ে দিয়ে জয় বলে, প্রতাপ চলে এসেছে। এই পর্যায়ে আমরা জানতে পারি সুহানা নামের যে ছোট্ট মেয়েটা শাহদেব এবং রচনার ভালোবাসাকে পূর্ণতা দিতে সাহায্য করেছিল, সে আসলে প্রতাপের মেয়ে। শাহদেবের কারণে সুহানার মৃত্যু হয়েছিল। তাই ওই দিন থেকেই শাহদেবের প্রাণ কেড়ে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে প্রতাপ। মেয়ের মৃত্যুর পর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে প্রতাপ সরকারের পারমিশন ছাড়াই টেরোরিস্ট গ্রুপটাকে হত্যা করেছিল, যার কারণে প্রতাপকে জেলে যেতে হয়েছিল। ফার্ম হাউসের বেসমেন্টে যখন প্রতাপ এবং শাহদেব সামনাসামনি হয়, প্রতাপ বলে, তোর জন্য আমার সবথেকে বড় ক্ষতি হয়েছে, যেটা আমি কখনো ভুলতে পারবো না। তখন শাহদেব নিজেকে সারেন্ডার করে বলে, এর জন্য যা শাস্তি দিতে চাও দাও, আমি মাথা পেতে নেব। প্রতাপ শাহদেবকে মারতে শুরু করে। মারার সময় প্রতাপ বলে, আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছিস, তবুও মন ভরেনি তোর। এখন সমস্ত হাতিয়ার নিজের কবজায় নিয়ে কিং হতে চাচ্ছিস। তোর স্বপ্ন আমি কখনো পূরণ হতে দেব না। এই সমস্ত হাতিয়ার যেখানে যেখানে থাকার কথা ছিল আমি সেখানে পৌঁছে দেব। এই কথা শুনে শাহদেব খেপে গিয়ে প্রতাপকে মারতে শুরু করে। শাহদেব বলে, 12টা ইন্টেলিজেন্স এজেন্সি আর 16টা দেশে শত চেষ্টা করেও আমাকে দমিয়ে রাখতে পারেনি, তুই কিভাবে পারবি? আমি যখন কোনো কন্ট্রাক্ট নেই, দুনিয়া ওলটপালট হয়ে গেলেও সেটা আমি কমপ্লিট করি। আর এবারের কন্ট্রাক্টের ডিল হয়েছে আমার ওয়াইফের সাথে। আমি তার কাছে প্রতিজ্ঞা করেছি, আর এই কন্ট্রাক্ট আজীবনের জন্য। দুনিয়ার সমস্ত শক্তি একসাথে হয়েও আমাকে থামাতে পারবে না। এখানে শাহদেব প্রতাপকে বাজেভাবে মারতে শুরু করে। প্রতাপ যখন কিছুটা আহত হয়ে পড়ে, তখন শাহদেব থেমে গিয়ে বলে, এতদিন প্রতিশোধ নেওয়ার জন্য প্রহরগুলো এসেছ, কিন্তু এবার তোমাকে পরিবর্তিত হতে হবে। একটা সুন্দর জীবন গত 10 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে সেখানেই যেতে হবে। এখানে আমরা জানতে পারি রচনা মৃত্যুর আগে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। এই সন্তান
রচনা এবং সাদেবের ভালোবাসার শেষ চিহ্ন। কিন্তু সাদেব মেয়েটাকে বড় করেছে প্রতাপের পরিচয়ে। মেয়েটা প্রতাপকেই নিজের বাবা হিসেবে জানে। মেয়েটা একটা বোর্ডিং স্কুলে পড়াশোনা করে। সাদেব মাঝে মাঝেই প্রতাপ সেজে মেয়েটার সাথে কথা বলতো। মূলত সাদেবের কারণে প্রতাপের মেয়ে সুহানার মৃত্যু হয়েছিল। তাই সাদেব প্রতাপের সেই অপূরণীয় ক্ষতি পূরণ করার জন্য নিজের মেয়েকে প্রতাপের সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই কথা জানার পর সাদেবের উপর প্রতাপের যত ক্ষোভ ছিল সব শেষ হয়ে যায়। প্রতাপ মেয়েটার সাথে দেখা করতে যায়। প্রতাপকে দেখেই মেয়েটা তাকে বাবা বলে ডাকতে শুরু করে। প্রতাপের সন্তান হারানোর কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। সেই সাথে সাদেবের এই বিশাল ত্যাগের জন্য সে সাদেবকে সম্মান করতে শুরু করে। সবকিছু শোনার পর নালিনী বলে, তাহলে পাহাড়ের উপরে থাকা ফার্ম হাউস ধ্বংস হয়ে গেল কিভাবে, আর সাদেবের মৃত্যুই বা কিভাবে হলো? এখানে দৃশ্যপট আবারও সেই ভয়ানক রাতে চলে যায়। প্রতাপকে তার সন্তানের ব্যাপারে জানানোর জন্য সাদেব পদ্মা এবং প্রমোদকে মুক্ত করে দেয়। এরপর সবাইকে ফার্ম হাউস থেকে বেরিয়ে যেতে বলে। জয় সবাইকে নিয়ে ফার্ম হাউসের বাইরে চলে যায়। ভেতরে শুধুমাত্র সাদেব একাই ছিল। সাদেব মিলিটারি ফোর্সের সাথে যোগাযোগ করে জানিয়ে দেয় তাকে মারার জন্য মিসাইল পাঠানোর কোনো প্রয়োজন নেই, কারণ সাদেব নিজেই নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর সাদেব একটা শক্তিশালী বিস্ফোরক অ্যাক্টিভেট করে। এই বিস্ফোরক তার আশেপাশের 100 মিটার পর্যন্ত এলাকা ধ্বংস করার ক্ষমতা রাখে। বিস্ফোরক অ্যাক্টিভেট করার 3 মিনিটের মধ্যে একটা ভয়ানক বিস্ফোরণ ঘটে। চোখের পলকেই শেষ হয়ে যায় সবকিছু। ফার্ম হাউসের সাথে সাথে ধ্বংস হয়ে যায় সমস্ত অস্ত্র। কিন্তু রয়ের চিফ বিশ্বাস করতে পারে না যে সাদেব এভাবে নিজেকে শেষ করে দেবে। তার ধারণা যে মানুষটা 10 বছর ধরে এমন ভয়ানক মাস্টার প্ল্যান করেছে সে অবশ্যই নিজের জন্য পালানোর পথও তৈরি করেছে। রয়জেনরা ইনভেস্টিগেশন করেও সেখানে সাদেবের কোনো বডি পার্ট খুঁজে পায়নি। এর কয়েকদিন পরেই ডেনমার্কে একসাথে 12 জন ক্রিমিনালের হত্যার ঘটনা ঘটে। তাদের হাতিয়ারগুলোও গায়েব হয়ে গেছে। এই নিউজ দেখে রয়ের চিফের বুঝতে বাকি থাকে না যে ঈগল বেঁচে আছে, আর এসব সেই করছে। এরপর আমরা সাদেবকে দেখতে পাই। সেই ঈগল নামে একটা অর্গানাইজেশনের প্রতিষ্ঠা করেছে। তাদের মতো অসংখ্য মানুষ কাজ করে সেখানে। সবার একটাই উদ্দেশ্য, ইলিগ্যাল হাতিয়ার ধ্বংস করা। মুভির একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই নালিনী ঈগল নামে একটা বই পাবলিশ করেছে। সেখানে ঈগলের সম্পর্কে সব কিছু তুলে ধরেছে সে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে এক মহান উদ্দেশ্য সফলের জন্য ঈগল এই ভয়ানক রূপে আত্মপ্রকাশ করেছিল। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তবে ঈগল গল্পের এখানেই শেষ নয়। ঈগলের লড়াই চলছে, আর যতদিন ইলিগ্যাল হাতিয়ারের স্মাগলিং চলবে ঈগল ততদিন লড়াই চালিয়ে যাবে। গাইস, এই ছিল আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। কেমন লাগলো ঈগল মুভির গল্প তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।